হ্যালো, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজ আমরা যে ক্লাসটা করতে চলেছি সেটা আর আরআরবি এনটিপিসি সিবিটি ওয়ানে আসা 47টা শিফটের কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে এটা পার্ট টু ভিডিও। পার্ট ওয়ান ভিডিও আমরা আগের ভিডিও কমপ্লিট করেছি এবং এখানে আমরা চেষ্টা করছি যতটা কম সময়ের মধ্যে একটা টেমপ্লেট, যে একটা এমসিকিউর, যে এই যে কারেন্ট অ্যাফেয়ার্সের একটা টেমপ্লেট যেটা তোমাদের আপকামিং আন্ডার গ্র্যাজুয়েট এনটিপিসি এক্সামিনেশনে আসতে চলেছে, সেই একটা টেমপ্লেটকে ধরা, যে কোন কোন ক্ষেত্র থেকে মানে কারেন্ট অ্যাফেয়ার্স যে কতটা ডিপ লেভেলে গিয়ে কোশ্চেন এসছে এবং তার টেমপ্লেটটাকে আমরা জাস্ট অনুসরণ করছি। আমি চেষ্টা করব যে ভিডিওটাতে আন্ডার 30 মিনিট, মানে আধ ঘন্টার মধ্যে কমপ্লিট করার, এবং তোমরা সেক্ষেত্রে জাস্ট যে ঠিক রিভিশন পারপাস হিসেবে এটাকে দেখতে পারো। এবং এখানে বিভিন্ন ডেটা, এক্সট্রা ডেটা আমি অ্যাড করব, যেগুলো তোমাদের আপকামিং এক্সামিনেশানে খুবই কাজে লাগবে। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। এবং এই ভিডিওর পিডিএফগুলো আমি আমার টেলিগ্রাম চ্যানেলে তো আপলোড করছি। আগের পার্ট ওয়ানের ভিডিও তোমরা দেখেছো আশা করি। পার্ট টু ভিডিও আমি আপলোড করতে চলেছি, ভিডিও চালু করতে চলেছি। চলো তাহলে ভিডিও শুরু করা, লেটস স্টার্ট। তো প্রথম মোটামুটি এটা পার্ট টু ভিডিও চলছে, তাহলে চলো। তো আমি এখানে কিন্তু যে কোশ্চেন্সগুলো আমার এখানে আন্ডারলাইন করা বা মার্ক করা, সেসব কিন্তু আরআরবি বোর্ডের অ্যান্সার কি থেকে এগুলো কিন্তু আপলোড করা। সুতরাং সেই জন্য আমি জাস্ট অ্যান্সার কিগুলোকে করে রেখেছি, এগুলো এটা জাস্ট আমাদের মার্ক করে রেখেছি। এবং এটা জাস্ট আমাদের যেহেতু একটা যে ঠিক রিভিশন ভিডিও, সেক্ষেত্রে যেটা তোমাদের আপকামিং এক্সামে তোমাদের সাহায্য করতে চলেছে। সুতরাং এটা আমরা চেষ্টা করবো যতটা কুইক সম্পর্কের এবং ডেটা দিয়ে এবং কোশ্চেনগুলোকে অ্যানালাইসিস করা। এবং এখানে আমি প্রত্যেকটা শিফটে কত পার্সেন্ট ক্যান্ডিডেট রাইট করেছে, রং করেছে, প্রত্যেকটা কোশ্চেন, প্রত্যেকটা শিফট, আলাদা আলাদা শিফট কোন ডেটে হয়েছে, সেগুলো সবই আমি এখানে উল্লেখ করার চেষ্টা করেছি। আশা করি ভিডিও তোমাদের ভালো লাগবে। তাহলে চলো ভিডিও কন্টিনিউ করি, লেট স্টার্ট। প্রথম কোশ্চেন চলে আসছে যে হু অ্যামং দ্য ফলোয়িং বিকেম দ্য 11 চেয়ারপারসন অফ দ্য সেবি 2000, যিনি ফেব্রুয়ারি 2025-এ নিযুক্ত হয়েছেন। তা 2025 ফেব্রুয়ারি মাসে 11তম সেবি চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন কে? তিনি হলেন তুহিন কান্ত পাণ্ডে। তো এখানে আরও কয়েকটা অ্যাপয়েন্টমেন্ট যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে বলা হয় সিবিডিটি এবং সিবিআইসি। আশা করি এটা তোমরা জানো। সিবিডিটি মানে হলো সেন্ট্রাল ব্যুরো অফ দ্য ডাইরেক্ট ট্যাক্স, যেখানে অ্যাকচুয়ালি ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড যার চেয়ারম্যান হয়েছেন রবি আগরওয়াল। আর সিবিআইটি হলো কাস্টমস, সেন্ট্রাল ব্যুরো অফ দ্য ইনডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড কাস্টমস, যার চেয়ারম্যান হয়েছেন যথাক্রমে সঞ্জয় কুমার আগরওয়াল। তাহলে এখানে কিন্তু দুটোই আগরওয়াল, জাস্ট একটা রবি। এরা মনে রাখবে যে রবি ডাইরেক্ট ট্যাক্স দেয় আর সঞ্জয় ইনডাইরেক্ট ট্যাক্স দেয়, ঠিক আছে? আগরওয়াল হয়ে গেল। এখান থেকে এই দুটো মনে রাখাই যায়, অসুবিধা নেই। এছাড়া এর সাথে আরও কয়েকটা ইম্পর্টেন্ট, যেমন বলা হয় এনএইচআই, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া। এটা চেয়ারম্যান কে হয়েছেন? সন্তোষ কুমার যাদব। আচ্ছা, এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার কি, এটা এনএইচআই কত সালে এস্টাবলিশড হয়? 1988, কিন্তু চালু হয়েছিল 1995। ওকে, এখানে আর একটা পয়েন্ট ইম্পর্টেন্ট, যেটাকে বলা হয় বিআরও। যেটাকে বলা হয় বিআরও হচ্ছে কিন্তু এস্টাবলিশড হয়েছিল। বিআরও কিন্তু রোড, এটাও কিন্তু যে ঠিক রোডের কাজ করে, বাট এর কাজটা অ্যাকচুয়ালি এস্টাবলিশ হয়েছিল 1960 দিকে, 1960 সম্ভবত 7 মে বা 8 মে, মে মাসের দিকেই হয়েছিল। এখন বিআরও আর এর মধ্যে ডিফারেন্সটা যদি কি বলে, কিছুই নয়। এটা ন্যাশনাল হাইওয়ে সমস্ত ওই প্লেন এরিয়াতে রোড টোড করে, আর এরা অ্যাকচুয়ালি ইনফ্রাস্ট্রাকচারটা করে যে ঠিক নর্থ ইস্ট স্টেট এবং বিভিন্ন মাউন্টেন, নর্থ ইস্ট স্টেটে তো করেই, এবং বিভিন্ন মাউন্টেন এরিয়াতে ইন্ডিয়ান গভর্নমেন্টের হয়ে রোড নির্মাণ করে থাকে বিআরও। তাহলে বিআরও 1960-তে এস্টাবলিশমেন্ট। যাই হোক, এছাড়া আমরা যদি আরও কিছু দেখে থাকি, যেমন যদি বলে যে বিএসএনএল, এই যে বিএসএনএলের চেয়ারম্যান কে? বিএসএনএলের যদি বলে চেয়ারম্যান কে, যদি বলে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান কে, কোশ্চেন আসতেই পারে বিভিন্ন চেয়ারম্যান, মানে বিভিন্ন অ্যাপয়েন্টমেন্ট দিয়ে। তো বিএসএনএল চেয়ারম্যান জেনে রাখবে রবার্ট জুনিয়র যে ঠিক রবি। আর যদি বলে এএআই এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান কে? বিপিন কুমার।
আর কিছুই না, বিপিন কুমার এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া চেয়ারম্যান। এরকম কিছু কিছু ইম্পর্টেন্ট চেয়ারম্যান আছে যেগুলো আমরা এরকম প্রত্যেকটা শিফটে এই মানে প্রত্যেক ডে যেমন এই বিভিন্ন পার্টে যখন এই এক একটা করে অ্যাপয়েন্টমেন্ট আসবে সেখানে আমরা অ্যাড করে যাবো। মোটামুটি আমরা এখান থেকে জেনে রাখবো যে এখানে যে ঠিক গোটা 6 বা গোটা 7 আমরা জানলাম, যেগুলো আমাদের মাথায় রাখতে হবে। কারণ এগুলো তো আমরা যেহেতু এটা একটা ডেলি বেসিসে ভিডিও বানানোর চেষ্টা করছি, সেক্ষেত্রে বেশি বেশি দিলে আবার মাথায় থাকবে না। সুতরাং অল্প অল্প করে আমরা জানি, অল্প অল্প করে মাথায় থাকবে এবং মাল্টিপল টাইম যে ঠিক রিভিশন করবো তাতে আমাদের অনেক হেল্পফুল হবে। যাই হোক, এটা এসেছিলো কবে? এসেছিলো যেরকমের 16 তারিখে এসেছিলো, 16ই জানুয়ারি ফার্স্ট শিফটে এসেছিলো। 53% রাইট করেছে, রং করেছে কত? 90%। চলে যাও পরে কোশ্চেন কী চলে আসছে যে 27শে মার্চ বলা 27শে মার্চ 2025 হুইচ ডে সেলিব্রেটেড প্রমোট দ্য ইউজ অফ দ্য জেনেরিক মেডিসিন। 2025 মার্চে কোন দিবস পালন করা হলো যেটা জেনেরিক ঔষধের প্রচার উদ্দেশ্যে? সেটাকে বলা হয় জন ঔষধি দিবস পালন করা হচ্ছে। কবে এসেছিল? 10 তারিখে এসেছিল, ফার্স্ট শিফটে এসেছিল। 52% রাইট করেছে, রং করেছে 27%। এর এক্সট্রা ডিটেলস আমরা যাবো না, আমরা দেখব পরের ক্ষেত্রে। পরের কোশ্চেন চলে আসছে, বলা হয় যে in April 2025 DRDO and Indian Army successfully conducted 4 flight test which missile system from ডক্টর এপিজে আব্দুল কালাম আইল্যান্ড। 2025 এপ্রিলে ডিআরডিও এবং ভারতীয় আর্মি ডক্টর এপিজে আব্দুল কালাম বদ্বীপ থেকে কোন 4টে মিসাইল উৎক্ষেপণ করলো? তার নাম হলো মিস্টার স্যামের রেঞ্জ কত? মিস্টার স্যাম এটা অ্যাকচুয়ালি মিডিয়াম রেঞ্জের হয়ে থাকে এবং এর রেঞ্জ খুব একটা বেশি হয় না। যেটা যেমন হচ্ছে কি মিসাইল যেমন হচ্ছে কি আমাদের ওই ব্রহ্মোসের রেঞ্জ যেমন হয়ে থাকে 300 কিলোমিটার পর্যন্ত। ব্রহ্মোস কিন্তু ইন্ডিয়ান এবং রাশিয়া একটা যেটি মিলিত একটা প্রজেক্ট। আর মিস্টার স্যামের এটা হয়ে থাকে যেরকমের যে অ্যারাউন্ড 70 কিলোমিটার মিস্টার স্যাম। আর যদি বলো আকাশ কিন্তু ওই সারফেস টু এয়ার মিসাইল, এটাও সারফেস টু এয়ার মিসাইল, বাট আকাশের রেঞ্জ খুবই কম হয়ে থাকে। আকাশের রেঞ্জ হয়ে থাকে 4.5 কিলোমিটার টু অ্যারাউন্ড 20 কিলোমিটার পর্যন্ত। আর এখানে একটা ব্যাপার, এই যে অপারেশন সিন্দুর হলো, এখানে কিন্তু এই ব্রহ্মোস মিসাইলই কিন্তু এফেক্টিভ কাজে দিয়েছে পাকিস্তানের বিভিন্ন বিমান ঘাঁটিতে অ্যাটাকের ক্ষেত্রে। এবং ভারত সরকার থেকে ব্রহ্মোস মিসাইল আবার অনেক দেশ কেনার জন্য অফার দিয়েছে, যেমন তার মধ্যে ফিলিপাইন্স ভারত থেকে অর্ডার নিয়েছে। যাই হোক, আর ব্রহ্মোস মিসাইলের রেঞ্জ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে 500 থেকে 800 কিলোমিটার পর্যন্ত। ওকে, ইম্পর্টেন্ট এটা। আর নাগ হচ্ছে এটা অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল, যে খুব একটা বেশি নয়, ওই 4 কিলোমিটার পর্যন্ত রেঞ্জে অ্যাটাক করতে পারে। আর যদি এটা ওই হেলিনা যে হেলিকপ্টার আছে, হেলিনা বলে যে হেলিকপ্টার, সেই হেলিকপ্টারে এটা যদি ক্যারি করে ছাড়া হয় তখন সেটা 7 কিলোমিটার পর্যন্ত রেঞ্জ ক্যারি করতে পারে। আশা করি তোমরা এখান থেকে অনেক এক্সট্রা ডিটেলস পেলে। তো এটা একটা ইম্পর্টেন্ট টপিক কিন্তু, ঠিক আছে, এই মিসাইল এক্সারসাইজ বা এই সম্পর্কিত। যাই হোক, এটা মোটামুটি 52% রাইট করেছে, রং করেছে 22%। 16.06 মানে 16 তারিখে অ্যাকচুয়ালি সেকেন্ড শিফটে পরীক্ষা এসেছিলো কোশ্চেন। তারপরে কোশ্চেন চলে আসছে যে 29-এরটা, বলা হোয়ার উইল দ্য হেলথ সামিট রিজিওনাল মিটিং টেক প্লেস ফ্রম 25 থেকে 27 এপ্রিল। 25 থেকে 27 এপ্রিল 2025 বিশ্ব স্বাস্থ্য সংস্থা আঞ্চলিক সম্মেলন হয়ে গেল ভারতের কোন শহরে? ম্যাক্সিমাম এই সমস্ত সম্মেলনগুলো হয়ে থাকে নিউ দিল্লিতে। রাইট করেছে 52%, রং করেছে 12.08%। 16 তারিখে সেকেন্ড শিফটে এসেছিল কোশ্চেন। তারপরে চলে আসছে, বলা হয় 30-এরটা, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য ডিরেক্টর জেনারেল অফ দ্য সিআরপিএফ। এইবার চলে আসছে সিআরপিএফের ডিরেক্টর জেনারেল, যেখান থেকে আমরা 8 বাহিনীর বিভিন্ন ডিরেক্টরগুলো দেখবো। তো সিআরপিএফের ডিরেক্টর জেনারেল যেরকমের জ্ঞানেন্দ্র প্রতাপ সিং। তো এরপরে আমরা যে 8 বাহিনীর এগুলো দেখবো, তার মধ্যে চলে আসছে প্রথমে এসএসবি। প্রথমে দেখবো আমরা এসএসবি দেখবো। আচ্ছা, এসএসবি দেখছি প্রথমে। যদি দেখি এসএসবি ডিজি, এসএসবি ডিজি হয়েছেন অমৃত মোহন প্রসাদ। এরা ম্যাক্সিমাম আইপিএস অফিসার হয়ে থাকেন, যারা যেটি প্রমোটেড হয়ে ডিজি হয়। যাই হোক, তারপরে চলে আসছে বিএসএফ। দলজিৎ সিং,
দলজিৎ সিং চৌধুরী। ওকে। সিআইএসএফ, সিআইএসএফ এর সম্ভবত আর এস ভাট্টি। এই সিআইএসএ আর এস ভাট্টি ইনি সম্ভবত বিহার ক্যাডারের আইপিএস, যিনি সম্ভবত বিহারের কমিশনার বা কোনো একটা অ্যাসিস্ট্যান্ট কমিশনার বা এরকম কোনো একটা পদে ছিলেন, যেখান থেকে হয়েছেন। এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার, সিআইএসএফ এর কোথায় করে? সিআইএসএফ আমাদের ইন্ডিয়ান পার্লামেন্টের টোটালি সিকিউরিটি দায়িত্বে কারা আছে? কিন্তু সিআরপিএফ আছে। ওকে, এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট পয়েন্ট, এটা মনে রাখা দরকার। তা কটা হলো? তিনটে, ওদিকে একটা চারটে হয়ে আছে আমাদের। এরপর চলে আসছে, বলা হয় এরপরে যদি আমরা মনে করি এসপিজিটা মনে রাখা যায়, অলোক কুমার শর্মা। এসপিজি। এসপিজি হলো, এটা কটা? চারটে হলো। এনএসজি, এসএসবি হয়ে গেছে না? হ্যাঁ, এসএসবি হয়ে গেছে। এনএসজি হচ্ছে কি বি শ্রীনিবাসন। আইটিবিপি এর মধ্যে ইম্পর্টেন্ট সঞ্জীব সম্ভবত সঞ্জয় বা সঞ্জয় রায়না, এরকম কিছুটা ছিল। হ্যাঁ, সঞ্জীব রায়না ছিল। তাহলে কটা হলো আমাদের? তিনটে দিনে ছটা, একে সাতটা। আর বাকি আছে কোনটা? বাকি আছে এনসিসি আরবানির মধ্যে পড়ে। গুরবীরপাল সিং। তাই টোটাল আমরা আট বাহিনীটা দেখলাম। তাহলে এখান থেকে এটাও দেখলাম। তাহলে মোটামুটি এসছিল কবে? এতে 52% রাইট করেছে, রং করেছে 22%। এসছিল কবে? 22 তারিখে এসছিল, ফার্স্ট শিফটে। ওকে, তারপরে কোশ্চেন চলে আসছে 31 দাগের। বলা হচ্ছে যে 10 থেকে 12 এপ্রিল 2025 9 নম্বর এডিশন 9 টেকনোলজি সামিট জিটিএস অনুষ্ঠিত হলো কোথায়? এটা তো যে ঠিক নতুন দিল্লিতে অনুষ্ঠিত হয়ে গেল। ভারতের গ্লোবাল টেকনোলজি সম্মেলন অনুষ্ঠিত হলো কোথায়? অনুষ্ঠিত হলো নিউ দিল্লিতে। এটা কত পার্সেন্ট রাইট করেছে? 52%। রং করেছে কত? রং করেছে তখন 14%। আর এসছিল কবে? 20 তারিখ। এই 19 তারিখের লাস্ট শিফটে এসেছিল। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে কি? তারপরের কোশ্চেন আমরা 32 দেখব, যেখানে বলা হচ্ছে ফেব্রুয়ারি 2025 5 চিতা ওয়ার রিলিজড ইনটু দ্য ন্যাশনাল পার্ক অফ দ্য ইন্ডিয়া। কোন ন্যাশনাল পার্কে লঞ্চ করা এটা করা হয়েছিল, যেটাকে বলা হয় কোনো ন্যাশনাল পার্ক? এটা কোথায় অবস্থিত? মধ্যপ্রদেশের টোটাল কতগুলো ন্যাশনাল পার্ক আছে যদি বলে? মধ্যপ্রদেশে টোটাল 11টা ন্যাশনাল পার্ক আছে। তার মধ্যে কতগুলো নাম আমার যেটা মনে আছে শতগুলো আমি বলছি, বাকি তোমরা যে ঠিক আছে তোমরা সার্চ করে নেবে। প্রথমত কুনো হয়ে গেল, পেঞ্চ, পান্না, বান্ধবগড়, সাতপুরা, কানহা। কানহা তো এখানে দেওয়াই আছে। তো এটা মধ্যপ্রদেশ। তাহলে কানহা। তাহলে কটা হলো? চারটে মনে ছিল। যাই হোক, আরও অনেক কটা আছে যেগুলো তোমরা একটু সার্চ করে নেবে, নিলে তোমরা পেয়ে যাবে। যাই হোক, গির ন্যাশনাল এটা তো গুজরাটে, পেরিয়ার তো কেরালা। যাই হোক, এটা এসেছিলো কবে? এটা অ্যাকচুয়ালি এসেছিলো 13 তারিখে। সেকেন্ড শিফটে এসেছিল 52% রাইট করেছে, 31% রং করেছে। ঠিক, রঙের পরিমাণটা অনেকটা বেশি ছিল এবারে। তারপরে চলে আসছে যে হুইচ কান্ট্রি র্যাঙ্ক হাইয়েস্ট ওভারঅল ইন দ্য ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025? কোন দেশ ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে সর্বোচ্চ র্যাঙ্ক স্থান অর্জন করছে? সেটা অ্যাকচুয়ালি ডেনমার্ক। অ্যাকচুয়ালি এবারে 4th থেকে শুরু হয়েছিল। ভারতের র্যাঙ্ক সম্ভবত 118, না, ভারতের র্যাঙ্ক সম্ভবত ছিল 118, 96 ছিল, 96। 118 তো অন্য ক্ষেত্রে ছিল, ইন্ডিয়ার র্যাঙ্ক ছিল 96। 118 ভারতে একটা র্যাঙ্ক ছিল। হ্যাঁ, ভারতে ওয়ার্ল্ড যে হ্যাপিনেস ইন্ডেক্স আছে সেখানে ভারতের র্যাঙ্ক ছিল 118। যেখানে টপ করেছে কে? ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্সে টপ করছে ফিনল্যান্ড। মানে বলতে চাই যে ফিনল্যান্ডের লোকেরা সব থেকে বেশি খুশি।
ইভেন নাকি বাংলাদেশ আর ভারত, পাকিস্তান নাকি ভারতের থেকে বেশি খুশি, ভাবা যায়। যাই হোক, তারপরে এছাড়া আরও অনেক কটা ইন্ডেক্স আছে যেগুলো তোমরা দেখবে। তার মধ্যে ইম্পর্টেন্ট এই ওয়ার্ল্ড হ্যাপিনেস ইন্ডেক্স হলো, এটা বললাম। এখান থেকে প্রেস ফ্রিডম, হাঙ্গার ইন্ডেক্স আছে, করাপশন পারসেপশন আছে, প্রেস ফ্রিডম আছে। হ্যাঁ, যদি বলি যে প্রেস ফ্রিডমটা সম্ভবত এই আরেকটা আছে এখানে ইম্পর্টেন্ট, হেনলি পাসপোর্টে কিন্তু এটা খুব বারবার পড়ে, এটা ইন্ডিয়া র্যাঙ্ক 88, টপ করছে সিঙ্গাপুর। এটা আমি 25-এর কথা বলছি, হেনলি পাসপোর্ট যদি বলো। আর ওই ওই যেটা বলছিলাম, প্রেস ফ্রিডম সামথিং কিছু একটা বলছিলাম, ওয়ার্ল্ড প্রেস ফ্রিডমে ইন্ডিয়ার র্যাঙ্ক ওই 150 এরকম হওয়া উচিত। আগের বারে মনে হয় 159 ছিল, এবারে 150 বা 51 এরকম কিছু। ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সের র্যাঙ্ক কত, 151 বা 51 এরকম কিছু একটা হবে। আর এখানে সবসময়, এখানে ম্যাক্সিমাম টাইম ওই যে ঠিক নরওয়ে টপ করে। যাই হোক, এছাড়া আরও অনেক ইন্ডেক্স আছে যেটা আমি পরবর্তীকালে চেষ্টা করব টপিক ওয়াইজ, যখন যদি কিছু কারেন্ট অ্যাফেয়ার্স বানানোর সময় পাই সেখানে আমি বানাবো তোমাদেরকে এটা পিডিএফটা অ্যাভেলেবেল করবো। যাই হোক, এটা মোটামুটি 52% রাইট করেছে, রং করেছে 26%। এর এসেছিলো 9 তারিখে, এসেছিলো ফার্স্ট শিফটে। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী ইনোগ্রেট দ্য ভান্তারা জামনগর গুজরাট, হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দিস ফেসিলিটি। 2025 সালে প্রধানমন্ত্রী গুজরাটের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গুজরাটের জামনগরে ভান্তারা, এটা এখানে অ্যাকচুয়ালি ভান্তারা উদ্বোধন করলেন, যার প্রাথমিক কাজ কি, টু অ্যাক্ট অ্যাজ অ্যাডভান্স অ্যানিম্যাল রেস্কিউ, কনজারভেশন অ্যান্ড রিহ্যাবিলিটেশন সেন্টার। অ্যানিম্যাল উদ্ধার করা, তাকে সংরক্ষণ করা এবং তাদের সুস্থ করে তোলা। অ্যাকচুয়ালি এটা কিন্তু ওয়ার্ল্ডের লার্জেস্ট অ্যানিম্যাল রিহ্যাবিলিটেশন, ওয়ার্ল্ডের লার্জেস্ট, কিন্তু এখনও পর্যন্ত এরকম সেন্টার খুব একটা হয়নি ওয়ার্ল্ডে। যাই হোক, এটা রাইট করেছে 52, রং করেছে 20%। তার মানে বুঝতে পারছো, এভারেজ কিন্তু 50% লোক রাইট করছে, মানে 50% ক্যান্ডিডেট রাইট করছে। এসেছিল 21 তারিখে ফার্স্ট শিফটে এসেছিলো। তারপরে কোশ্চেন চলে আসছে 35, যেখানে বলা হচ্ছে হুইচ অফ দ্য ফলোইং স্টেট সিলেক্টেড ফর দ্য এস্টাবলিশমেন্ট অফ ইন্ডিয়া ফার্স্ট কমার্শিয়াল সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান আন্ডার দ্য ইন্ডিয়ান সেমিকন্ডাক্টর মিশন। এখানে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, 2024 সালে ভারতের কোন রাজ্য ইন্ডিয়া সেমিকন্ডাক্টর মিশনে আওতায় দেশের প্রথম সেমিকন্ডাক্টর ফ্যাব্রিকেশন প্ল্যান, মানে ফ্যাব্রিকেশন মানে তৈরি করার জন্য নির্বাচিত হয়েছে। সেটা অ্যাকচুয়ালি কিন্তু গুজরাট, অ্যান্সার কিন্তু গুজরাট। বাদবাকি কিন্তু অপশানগুলো, তার মানে এখানে কিন্তু 51% ক্যান্ডিডেট রাইট করেছে, রং করেছে কত। এসব কিন্তু এসছে কবে থেকে, কোথায় থেকে এসছে, 2024-এ। এগুলো 2024-এ এসছে। মোটামুটি 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ এক্সামের আগে থেকে 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স যদি কেউ এখন ঠিকঠাক মানে একদম অ্যাকুরেট যদি করে যায়, তার কিন্তু ম্যাক্সিমাম কোশ্চেন ফেসে যাওয়ার চান্স আছে, মানে পাওয়ার চান্স আছে। তাহলে এটা এসেছিলো 24-এর সেকেন্ড শিফটে এসেছিলো, 51% রাইট করেছে, রং করেছে 20%। তারপরে চলে আসছে 36-এরটা, হুইচ সিটি হোস্টেড দ্য 55th ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল। তো 55তম ন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অনুষ্ঠান যদি বলে, এটা অ্যাকচুয়ালি তো এটা তো প্রত্যেক বছর গোয়াতে হয় জানোই। এই বছর এবছরও গোয়াতে হয়েছে। এবছরের ছিল, মানে যে ঠিক ফোকাস কান্ট্রি ছিল অস্ট্রেলিয়া। এবারে এর বেস্ট ফিল্মগুলো সম্ভবত সব বিদেশি সিনেমা হয়, যেগুলো মনে রাখাটা খুবই চাপের। তো এর বেস্ট ফিল্ম হয়েছে টক্সিক বলে একটা সিনেমা, যেটা অ্যাকচুয়ালি যে ঠিক লিথুয়ানিয়ার একটা সিনেমা। আর এখানে একটা ইম্পর্টেন্ট ব্যাপার হলো এইটা, যে ওই সত্যজিৎ রায়ের লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রাইজ দেওয়া হয় বিদেশি ডিরেক্টরদের। সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট প্রাইজ দেওয়া হয়, যিনি পেয়েছেন তিনি নাম ফিলিপ নয়সি বা সামথিং এরকম। এই কোশ্চেনটা আসার চান্স আছে, ফিলিপ নয়সি। ওকে। আর ভারতের তরফ থেকে, মানে আমাদের ইন্ডিয়ান যে অ্যাক্টরদের মধ্যে ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার হয়েছেন বিক্রান্ত ম্যাসে, যিনি ওই ইন্ডিয়ান পার্সোনালিটি অফ দ্য ইয়ার হয়েছেন বিক্রান্ত ম্যাসে। ইনি অ্যাকচুয়ালি ওই যে 12 ফেল সিনেমার, যেখানে খুবই
পপুলার হলো, সেই সিনেমার যে ছিলেন, যে ঠিক নায়ক ছিলেন। তাহলে কী কী দেখলাম? ফোকাস কান্ট্রি দেখলাম, অস্ট্রেলিয়া। টক্সিক সিনেমাটা বেস্ট ফিল্ম হয়েছে, সত্যজিৎ রায় লাইফ টাইম অ্যাচিভমেন্ট পেয়েছে ফিলিপ নয়সি। আর ইন্ডিয়ান পার্সেন্ট অফ দ্য ইয়ার হয়েছে কি বিক্রান্ত মাসে। হয়ে গেল। তারপরে কোশ্চেনে যাব। তারপরে কোশ্চেন বলা হচ্ছে যে হুইচ অফ দ্য ফলোয়িং কান্ট্রি উইল হোস্ট দ্য 2025 G20 সামিট। তো এইখানে সামিট থেকে কিন্তু বেশ কোশ্চেনগুলো খুব ইম্পর্টেন্ট। এই কারণে বলছি সামিটগুলো, কারণ এই কনফারেন্স এবং সামিটগুলো পরীক্ষাতে আসবেই। সুতরাং এখানে ওই 2025 সালে প্রথম আফ্রিকান দেশ হিসাবে G20 সামিট সম্মেলন হলো কোথায়? 2025-এ হয়েছে সাউথ আফ্রিকা। যেমন যদি বলে 2024-এর ব্রিক্স কোথায় হয়েছিল? 2024-এর ব্রিক্স হয়েছে কোথায়? যে ঠিক রাশিয়ার কাজানে। আর 2025-এ যেমন হবে ব্রাজিলে। এরকমভাবে এইগুলো মনে রাখতে হবে। এই যে কোথাকার যেগুলো ইম্পর্টেন্ট, যেমন হচ্ছে গিয়ে যে পয়েন্টগুলো মনে রাখা দরকার: G7, G20, এশিয়ান সামিট, অ্যাপেক সামিট। অ্যাপেকটা এবারে এসেছিল পরীক্ষাতে। ব্রিক্স তো বললাম। এটা কি বললাম? G20 তো হয়ে গেল, ব্রিক্স বললাম, G7 হয়ে গেল। ক্লাইমেট চেঞ্জ নিয়ে যেগুলো হয়, ওই প্রবাসী ভারতীয় দিবস, যেমন এবছর প্রবাসী ভারতীয় দিবস এতে হয়েছিল, যে ঠিক ভুবনেশ্বরে হয়েছিল। যাই হোক, এরকম অনেকগুলো যে সামিটগুলো হতে পারে বা যে ঠিক হতে চলেছে, সেগুলো অ্যাকচুয়ালি যেগুলো ফোকাসে থাকে সেগুলোর উপরে। বিমস্টেকটা বাদ দিয়েছি আমি। বিমস্টেক যেমন এবছর বিমস্টেক হয়ে গেল কোথায়? ব্যাংককে। এরকম ব্যাপার। তো এগুলো মনে রাখতে হবে। যাই হোক, এর 49% অ্যাটেম্প করেছিল, 30% মানে রাইট করেছে, রং করেছে এরকম 30% রং করেছে। তার মানে টোটাল অ্যাটেম্প করেছে কত? টোটাল অ্যাটেম্প তাহলে 80% টোটাল অ্যাটেম্প যদি ধরা হয়। তার মধ্যে 49% রাইট করেছে, বাদ বাকিটা অ্যাটেম্প করেনি। 23rd এসেছিলো, লাস্ট শিফটে এসেছিলো। তারপরে কোশ্চেন চলে আসছে যে হোয়াট ইজ দ্য নেম অফ দ্য ইন্ডিয়ান হিউম্যানিটেরিয়ান মিশন প্রোভাইড অ্যাসিস্ট্যান্স টু দ্য মায়ানমার আর্থকোয়েক মার্চ 2025? এই কোশ্চেনটা নিয়ে আমরা ডিটেলস কালকেরও ডিসকাশন করেছি। অপারেশন বোম্ব হয়েছিল, আর অপারেশন দোস্ত করেছিল ইন্ডিয়া কাকে সাহায্য করতে? টার্কিকে। এই কোশ্চেনটা আসার চান্স খুব ইম্পর্টেন্ট। এবছর খুব টপিকে আছে টার্কি। অপারেশন ব্রহ্ম হয়ে গেল, অপারেশন ব্রহ্ম। ব্যাস। অপারেশন সদ্ভাব, ওই একটা হয়েছিল ইয়াগি বলে একটা হয়েছিল, অপারেশন সদ্ভাব। ইয়াগি বলে একটা সাইক্লোন হয়েছিল, ইয়াগি। সেখানে ওই মায়ানমার, লাওস আর কম্বোডিয়া, ভিয়েতনাম, মায়ানমার, লাওস অ্যান্ড ভিয়েতনামে যে ক্ষয়ক্ষতি হয়েছিল তাকে রক্ষা করার জন্য অ্যাকচুয়ালি এটা হয়েছিল অপারেশন সদ্ভাব। যাই হোক, এরকম অনেক অপারেশনগুলো আছে যেগুলো অ্যাকচুয়ালি আগের ভিডিওতে আমরা কমপ্লিট করেছিলাম। তো এটা 48% রাইট করেছে, 40% রং করেছে, ভাবা যায়। তো এটা অ্যাকচুয়ালি 21 মানে 21 জুনে এসেছিলো ফার্স্ট শিফটে। যাই হোক, তারপরে চলে আসছে 39-এ কী আছে যে ইন এপ্রিল 2024 চিফ জাস্টিস সঞ্জীব খান্না কার নাম করেছে সাকসেসর হিসাবে? তিনি হলেন জাস্টিস BR গাভাই। 52 চেয়ারম্যান, 52 চিফ জাস্টিস হয়েছেন। এটা 48% রাইট করেছে, রং করেছে 41.44। এখন এই কোশ্চেনটা রং করার চান্স এই কারণে, এই 52 আর 53-র মধ্যে 52 আর 53 কিন্তু খুব ইম্পর্টেন্ট। অনেকে জানা কোশ্চেন এটা রং করেছে, কেউ 52 আর 53-র মধ্যে ঠিক গুলিয়েছে, সেই জন্যই এই দুটো পরপর দিয়েছে। এখানে একটা মনে রাখা দরকার এইটাই যে 50তম ছিল ওই চন্দ্রচূড়, DY চন্দ্রচূড় ছিলেন জাস্টিস GY চন্দ্রচূড়। আর 51 ছিলেন সঞ্জীব খান্না। ওকে। আর 52 যেরকমে ওই BR গাভাই। তারপরে চলে আসছি আমরা 40-এর দাগের কোশ্চেন আমরা দেখবো হুইচ সিটি হোস্টেড দ্য ইন্টারন্যাশনাল কোঅপারেটিভ অ্যালিয়েন্স। ওই যে সমবায় যে হয় না, সমবায়গুলো, এটা অ্যাকচুয়ালি নভেম্বরে অনুষ্ঠিত হয়েছে।
তো আন্তর্জাতিক সমবায় সম্মেলন কোথায় অনুষ্ঠিত হয়েছে, সেটা অ্যাকচুয়ালি যেটি নিউ দিল্লি। তো ম্যাক্সিমাম দেখা যাচ্ছে যে আন্তর্জাতিক যে সম্মেলনগুলো সবকটাই যেটি নিউ দিল্লিতে সম্পন্ন হয়েছে, দু একটা ছাড়া। তো এটা অ্যাকচুয়ালি অ্যান্সার করা যায়। 48% রাইট করেছে, রং করেছে 12%। তার মানে কত পার্সেন্ট অ্যান্সার করেছিল? 60% অ্যান্সার করেছিল। তো এখানে 18 তারিখে এসেছিল সেকেন্ড শিফটে। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে যে বিশ্বের মানে হুইচ এয়ারপোর্ট নেম দ্য ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট ইন দ্য স্কাই ট্র্যাক্সের মাধ্যমে বিশ্বের অন্যতম সেরা বিমানবন্দর তখন পেল কোনটা? সিঙ্গাপুরে ছাঙ্গি এয়ারপোর্ট। অ্যাকচুয়ালি যে ওই যে এয়ারপোর্ট ইন্ডেক্সের দিক থেকে ছাঙ্গি এয়ারপোর্ট টপ পেয়েছে। আর যদি বলে ইন্ডিয়ার বিজিয়েস্ট এয়ারপোর্ট, ইন্ডিয়াস বিজিয়েস্ট ইন্দিরা গান্ধী, যেটা অ্যাকচুয়ালি এয়ারপোর্ট দিল্লি, ইন্দিরা গান্ধী। তারপরে এটা এসেছিলো 47% রাইট করেছে, রং করেছে 21। আর হচ্ছে 16 তারিখে এসেছিলো 4:30 থেকে 6টা। যাই হোক, তারপরে চলে আসছে In April 2025, India and Italy strengthened their strategic partnership by the advancing cooperation in the following area. 2025 সালে এপ্রিলে ভারত ও ইতালি কৌশলগত অংশীদারিত্ব কোন কোন ক্ষেত্রে সম্পন্ন হয়? সেটা অ্যাকচুয়ালি ট্রেড, ডিফেন্স, ক্লিন এনার্জি অ্যান্ড কানেক্টিভিটি। এই যে চুক্তিগুলো সম্পন্ন হয়, এটাও ইম্পর্টেন্ট। সুতরাং বুঝতেই পারছো যে এই টাইপের কোশ্চেনও তোমাদেরকে পড়তে হবে। এপ্রিলের যে মানে যে এগুলো অ্যাকচুয়ালি ইকোনমি সেকশনের মধ্যে পড়ে। এটা রাইট করেছে 47, রং করেছে 18, মানে 65% অ্যাটেম্প করেছিল তার মধ্যে। তার মানে পার্সেন্টেজ অফ রাইট অ্যান্ড রং খুবই কম। তো এখানে বলা হচ্ছে যে 24 তারিখে এসেছিলো লাস্ট শিফটে। তারপরে কোশ্চেন চলে যাচ্ছি আমরা যে 24 থেকে 25 ফেব্রুয়ারি 2025 ইন্টারন্যাশনাল কনফারেন্স অফ দ্য কার্বন মার্কেট প্রকৃতি 2025 কোথায় সম্পন্ন হয়ে গেল? সেটাও হয়ে গেল নিউ দিল্লিতে। মোটামুটি যে কটা ইন্টারন্যাশনাল এক্সারসাইজ দেখতে পাচ্ছ তোমরা সামনে, সব কটাই ভারতের, এইগুলো সব কটাই ভারতের শহরগুলোর মধ্যে যে নিউ দিল্লিতে ম্যাক্সিমামটা হয়, এবং খুব একটা রেয়ার বাকিগুলোতে হয়। তেমন হচ্ছে কি, এটা 21 তারিখে এসেছিলো লাস্ট শিফটে। 46% রাইট করেছে, রং করেছে 8.9। তারপরে চলে আসে 44টা বলছে যে মার্চ 2025 ইন্ডিয়ান মানে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অ্যাটেন্ডেড দ্য ন্যাশনাল ডে সেলিব্রেশন অফ দ্য হুইচ কান্ট্রি ইন দ্য অ্যাজ এ চিফ গেস্ট। 2025 ভারতের প্রধানমন্ত্রী কোন দেশের জাতীয় দিবস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন? তিনি যে ঠিক মরিশাসে উপস্থিত ছিলেন, এবং মরিশাসে সেক্ষেত্রে ওই 46% রাইট করেছে, রং করেছে 30। এইসব মানে এগুলো আনকনভেনশনাল কোশ্চেন, বাট কোশ্চেনগুলো এসছে তো। সুতরাং 12 তারিখে এটা অ্যাকচুয়ালি লাস্ট শিফটে পড়েছিল। যাই হোক, তারপরে চলে আসছে যে who among the following has been appointed as the chairperson of the National Commission of the Women? ন্যাশনাল ওম্যান কমিশনের চেয়ারপারসন নিযুক্ত হয়েছেন কেন? তিনি হলেন আরতি শালীন। এটা অ্যাকচুয়ালি অ্যান্সার হলো বিজয়া কিশোর রাহাতকার। এটা রাইট করেছে 46, রং করেছে 25.34%। ন্যাশনাল কমিশন, এটা কিন্তু ইম্পর্টেন্ট, এটা পরীক্ষাতে পড়ে। ন্যাশনাল কমিশন ফর, তারপরে ব্যাকওয়ার্ড কমিশন, এটাও পড়ে। SC/ST কমিশনার, এইগুলোও পড়ে। যদি বলে এখানে ফাইন্যান্স কমিশন, 16তম ফাইন্যান্স কমিশন কে? অনেক সময় পড়ে। 15 ফাইন্যান্স কমিশন কে? অনেক সময় কোশ্চেন দেয়। NK সিং ছিল। আর 16তম কে? অরবিন্দ পাঙ্গাড়িয়া। ওকে, এ দুটো মনে পড়লো, জাস্ট অ্যান্সার দুটো দিয়ে দিলাম। যাই হোক, তারপরে কোশ্চেন চলে যাচ্ছি আমরা। তারপরে কোশ্চেন চলে যাচ্ছে 46-এ। হুইচ কান্ট্রি অ্যাজিউম দ্য প্রেসিডেন্সি অফ দ্য ব্রিক্স জানুয়ারি 2025? তো ব্রাজিল। এর আগেরটা কে ছিল? 24-এ কে ছিল? ওই তো বললাম, রাশিয়া ছিল, এবং রাশিয়ার কাজানে অনুষ্ঠিত হয়েছিল। রাশিয়ার কাজানে। তো সামিট থেকে মোটামুটি কোশ্চেন তো আসেই, ইন্টারন্যাশনাল সামিটগুলো থেকেও আসে কোশ্চেন। তো এটা 46% রাইট করেছে, রং করেছে কি 40%। ভাবা, 40% রং করেছে, 86% অ্যাটেন্ড করে। 11 তারিখে পরীক্ষা, 11 তারিখ শিফটে, ফার্স্ট শিফটে এসেছিলো কোশ্চেন। যাই হোক, তারপরে চলে আসে 47-এরটা। বলছে যে এপ্রিল 2025 হু ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ আ নিউ ডেপুটি গভর্নর অফ দ্য রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তো রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার নিউ ডেপুটি গভর্নর, যদি বলে যে আগের দিনে যেমন আমরা করছিলাম, রিজার্ভ ব্যাঙ্কের গভর্নর হয়েছেন কততম? ওই 26তম গভর্নর হয়েছেন রিজার্ভ ব্যাঙ্কের, সঞ্জীব মালহোত্রা।
আগে 25তম কে ছিলেন? শক্তিকান্ত দাস। আসতেই পারে কোশ্চেন, এটাও জেনে রাখা দরকার। তিনি এখন কে হয়েছে? তিনি এখন প্রধানমন্ত্রীর প্রিন্সিপাল সেক্রেটারি হয়েছেন, শক্তিকান্ত দাস। ইনি কিন্তু উড়িষ্যার আইএস অফিসার। যাই হোক, ইকোনমিক ডিপার্টমেন্ট সামলেছেন। তো ভারতের যদি বলে ডেপুটি গভর্নরগুলোর নাম, তো প্রথমত পুনাম গুপ্ত একজন হলেন, যিনি এপ্রিলে অ্যাড হয়েছেন। এছাড়া রবিশঙ্কর বলে একজন আছেন, সম্ভবত টিবি রবিশঙ্কর, এরকম একটা কিছু নাম আছে। রবিশঙ্কর, তার মানে ওই যে মন্ত্রী রবিশঙ্কর নয় কিন্তু, ঠিক আছে। স্বামীনাথন, জনকীরামন, এরকম একটা কিছু নাম আছে, সাউথ ইন্ডিয়ান থেকে এসেছেন। এরা কিন্তু সব ডেপুটি। স্বামীনাথন, জৌনকীরামন, আর এম রাজেশ্বর রাও। এম রাজেশ্বর রাও। তো মোটামুটি এরকম চারজন আছে বর্তমানে, 1 2 3 4, চারজন মোটামুটি আরবিআইয়ের ডেপুটি গভর্নর রয়েছেন এরা। আর এ তো রয়েছে সঞ্জীব মালহোত্রা 26তম। যাই হোক, তাহলে এখান থেকে আমরা ইম্পর্টেন্ট জিনিস জানলাম। তারপরে চলে আসছে 48-এরটা। বলা হচ্ছে এপ্রিল 2025 নীতি আয়োগ রিলিজড রিপোর্ট টাইটেল অটোমেটিভ ইন্ডাস্ট্রি পাওয়ারিং ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন গ্লোবাল ভ্যালু চেন, হোয়াট ইজ দ্য প্রাইমারি অবজেক্টিভ অফ দিস। 2025 সাল এপ্রিলে নীতি আয়োগ দ্বারা প্রকাশিত রিপোর্ট অনুযায়ী অটোমেটিভ ইন্ডাস্ট্রি পাওয়ারিং ইন্ডিয়াস পার্টিসিপেশন ইন গ্লোবাল ভ্যালু চেনের প্রাথমিক উদ্দেশ্য কী ছিল? টু প্রপোজ দ্য স্ট্র্যাটেজিক অ্যান্ড এনহেন্সিং ইন্ডিয়ার রোল ইন দ্য গ্লোবাল অটোমেটিভ ভ্যালু চেন। ঠিক আছে, মানে সারা বিশ্বব্যাপী এই যে মানে ইন্ডিয়ার এই যে মানে অটোমেটিভ যে ভ্যালু রয়েছে সেটার স্ট্র্যাটেজিটাকে আরও এনহ্যান্স করা, আরও সমৃদ্ধ করা। তো এটা এসেছিলো 45% রাইট করেছে, 10% রং করেছে, 6 তারিখে এসেছিলো লাস্ট শিফটে। তারপরে চলে আসছে 49 কোশ্চেন, হোয়াট ইজ দ্য প্রজেক্টেড পপুলেশন অফ দ্য ইন্ডিয়া বাই 2036 অ্যাকর্ডিং ন্যাশনাল সেন্সাস কমিশন। ন্যাশনাল সেন্সাস কমিশন 2036 সালে ভারতের প্রজেক্টেড জনসংখ্যা কত হতে পারে? 1.38 বিলিয়ন, এটা অ্যাকচুয়ালি 1.52 বিলিয়ন। ঠিক আছে, 1.52 বিলিয়ন হতে পারে। এবং যেখানে বলা হচ্ছে ভারতে, এটা অ্যাকচুয়ালি রাইট করেছে 45, রং করেছে 22। 9 তারিখে এসেছিলো লাস্ট শিফটে। খুবই ব্যতিক্রমী কোশ্চেন এবং খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। যাই হোক, তারপরে কোশ্চেন চলে আসছে 50-এরটা দেখবো আমরা। হু উইল বি দ্য বেস্ট ইন্ডিয়ান অ্যাস্ট্রোনট টু ট্রাভেল ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন ISS অ্যাজ পার দ্য সেন্সাস অ্যাক্সাম মিশন 4। তো এই শুভ্রাংশু শুক্লা, যিনি অ্যাক্সাম মিশনের মাধ্যমে প্রথম ভারতীয় হিসেবে মহাকাশ স্পেস স্টেশনে যাত্রা করছেন, তিনি একজন ইন্ডিয়ান এয়ারফোর্সের ফাইটার পাইলট। এবং এটা 45% রাইট হয়েছে, রং হয়েছে 36। আর এটা এসছে 5 তারিখের লাস্ট শিফটে এসেছিলো। যাই হোক, মানে ফার্স্ট দিনের লাস্ট শিফটে এসেছিলো। যাই হোক, তারপরে চলে আসছে হোয়াট ইজ দ্য থিম অফ দ্য 2025 G20 সামিট। G20 সামিট জোহানেসবার্গে যে হলো, তার থিম কী ছিল? তার থিম ছিল, এটা অ্যাকচুয়ালি কিন্তু আফ্রিকান দেশ, প্রথম আফ্রিকান দেশ হিসাবে ফার্স্ট টাইম G20 সম্মেলন অনুষ্ঠিত হতে চলেছে। থিম ছিল সাস্টেনেবিলিটি, ইকুয়ালিটি অ্যান্ড সলিডারিটি। থিম ছিল 45% রাইট করেছে, রং করেছে 22.92%, এবং 20 তারিখে এসেছিল লাস্ট শিফটে। তারপরে চলে আসছে হুইচ অফ দ্য ফলোইং ওয়াজ দ্য থিম অফ দ্য ন্যাশনাল সায়েন্স ডে 2025 ন্যাশনাল সায়েন্স ডে 28শে ফেব্রুয়ারি, যেটা তার থিম কী ছিল? থিম ছিল এম্পাওয়ারিং ইন্ডিয়ান ইউথ ফর গ্লোবাল লিডারশিপ ইন সায়েন্স অ্যান্ড ইনোভেশন ফর বিকশিত ভারত। এই বিকশিত ভারতের এই কনসেপ্টটা, এটা অ্যাকচুয়ালি যে ভারতের ওই যুব সমাজকে বিজ্ঞান এবং প্রযুক্তির দিক থেকে এগিয়ে নিয়ে যে ঠিক বিকশিত ভারত তৈরি করা। তো 45% অ্যাকচুয়ালি রাইট করেছে, রং করেছে 21%, এসেছিল 21 তারিখে ফার্স্ট শিফটে। তারপরে কোশ্চেন চলে আসছে 53টা বলা হয়, 52 হলো, আমাদের চলে আসছি আমরা 53তে। হু অ্যামং দ্য ফলোইং অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য NHRC চেয়ারপারসন অফ দ্য NHRC। তো NHRC চেয়ারপারসন হয়েছেন ভি রামাসুব্রমণিয়াম। ইনি 44
8% রাইট হয়েছে, রং করেছে 29.3%। ওই যে বললাম অ্যাপয়েন্টমেন্ট থেকে মোটামুটি কোশ্চেন আসতেই থাকবে, সুতরাং অ্যাপয়েন্টমেন্টকে আমরা বিভিন্নভাবে দেখব। এর চেয়ারপারসন হয়েছেন হিউম্যানিটেরিয়ানের চেয়ারপারসন হয়েছেন। আবার ওই আগের দিন যেমন আমরা ক্যাগ দেখছিলাম, সিজিএ দেখছিলাম, তেমন আমরা এই ন্যাশনাল ওমেন কমিশন দেখলাম। তারপরে এছাড়া এর আরও অনেক কটা রয়েছে, যেমন ন্যাশনাল হিউম্যান কমিশন এটা অ্যাকচুয়ালি যদি বলে কততম হয়েছে, কিন্তু 9th হয়েছে, ঠিক আছে, 9th-তম হয়েছে। ন্যাশনাল কমিশন ফর আরেকটা আছে, ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ দ্য চাইল্ড রাইটস, এইটাও কোশ্চেন আসার চান্স আছে। ন্যাশনাল কমিশন ফর প্রোটেকশন অফ দ্য চাইল্ড রাইটস, প্রোটেকশন অফ চাইল্ড রাইট, মানে যদি কোথাও ওই বাচ্চা মলেস্টেড হয় বা সেসব ব্যাপারে ইন্টারন্যাশনাল এই ন্যাশনাল ক্ষেত্রে প্রোটেকশন অফ চাইল্ড রাইটস যদি সে ন্যায় বিচার না পায়, তখন এই চাইল্ড রাইটস দপ্তরে কমপ্লেন করলে তারা উপযুক্ত পদক্ষেপ নিতে পারে, ঠিক আছে। চাইল্ড রাইটসের চেয়ারম্যান হয়ে তিনি হয়েছেন ওই প্রিয়াঙ্ক কানুনগো। এই কোশ্চেনটা আসার চান্স আছে, প্রিয়াঙ্ক কানুনগো। ওকে, যাই হোক, এটা এসেছিলো 13 তারিখে এসেছিলো, 13 তারিখে মোটামুটি এসেছিল, 13 তারিখে লাস্ট শিফটে এসেছিল সম্ভবত এটা। আর এখানে আরেকটা এই যে এইচ.এল. দাত্তু আগে আমাদের ছিল ল কমিশনার ছিল, এখন আর নেই। ন্যাশনাল ল কমিশনার, 23rd ল কমিশনার, এইটাও জেনে রাখা দরকার আমাদের। যদি বলে আরেকটা জিনিস ইম্পর্টেন্ট এখানে, ওই 7 পে কমিশনার, এটাও জেনে রাখা দরকার। 7 পে কমিশনার, অশোক কুমার মাথুর, ঠিক আছে। আরেকটা কি বললাম, ল কমিশনারকে এইচ.এল. দাত্তু আগে ছিলেন কোনো কারণে। ল কমিশনের চেয়ারম্যান হয়েছেন দীনেশ মাহেশ্বরী, ইনি সম্ভবত 23rd বা 22, না আগেরটা ছিল 22, এখন হচ্ছে 23rd। যাই হোক, তার মানে এখান থেকে আমরা অনেক কটা পয়েন্টই জানলাম, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর। তারপরে চলে আসছে যে 54 দাগেরটা, বলা হচ্ছে কি মার্চ 2025-এ দ্য থিম অফ দ্য 54 ন্যাশনাল সেফটি উইক ফোকাসড অন হুইচ অফ দ্য ফলোয়িং। 2025-এ মার্চ মাসে 54তম জাতীয় সুরক্ষা দিবসে কোন জিনিসের উপর, থিমের উপর জোর দেওয়া হয়েছিল? আবার এই বললাম, বিকশিত ভারত, সেফটি অ্যান্ড ওয়েলবিং ক্রুশিয়াল ফর দ্য বিকশিত ভারত। কত পার্সেন্ট রাইট করেছে? 44, রং করেছে 15.8%। 16 তারিখের সেকেন্ড শিফটে এসেছিল। তারপরে ইন হুইচ সিটি অফ দ্য ইন্ডিয়া ওয়াজ দ্য আর্কটিক সার্কেল ইন্ডিয়া ফোরাম হেল্ড 3 থেকে 4 মে। এটা আবার ওই যে ঠিক নিউ দিল্লি হবে। মোটামুটি ভারতে যতগুলো আন্তর্জাতিক এগুলো হয়েছে সবকটা নিউ দিল্লিতে অনুষ্ঠিত হয়েছে। 43% রাইট করেছে, রং করেছে 12%। 6 তারিখের সেকেন্ড শিফটে এসেছিল। তারপরে কোশ্চেন চলে আসছে, হু অ্যামং দ্য ফলোয়িং ওয়াজ অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য নিউ ডিরেক্টর জেনারেল অফ দ্য সেন্ট্রাল, ওই যে সিআরপিএফের কথা তখন তো বললাম, জ্ঞান প্রতাপ সেন, এবং তার সাথে আমরা 8 বাহিনীর এটাও কমপ্লিট করেছিলাম। এটা কবে এসে? 14 তারিখে এসেছিল। ফার্স্ট শিফটে এসেছিল, 43% রাইট করেছে, রং করেছে 30.42%। তারপরে চলে আসছি ফেব্রুয়ারি 2025, ইন্ডিয়ান গভর্নমেন্ট অ্যানাউন্স এ 6-year program to boost the production of the which agriculture commodity to reduce the import dependence। তো 2025 সালে ভারত সরকার কোন ফসলের আমদানি কমানোর জন্য, মানে বাইরে থেকে আমদানি কমানোর জন্য দীর্ঘ 6 বছরে পরিকল্পনা গ্রহণ করেছে, যেটা অ্যাকচুয়ালি কাজে লাগতে চলেছে, সেটা অ্যাকচুয়ালি পালসেস, বিভিন্ন দানা শস্য। সেক্ষেত্রে 42% রাইট করেছে, রং হচ্ছে 27। আর 20 তারিখের সেকেন্ড শিফটে এসেছিল কোশ্চেন। তারপরে চলে আসছে যে 58টা ইন দ্য 2024 ঝাড়খণ্ড অ্যাসেম্বলি ইলেকশনে কতগুলো সিটে ঝাড়খণ্ড পার্টি কোয়ালিশন পার্টি জিতেছে? টোটাল 56টা সিটে জিতেছে জেএমএম, ঝাড়খণ্ড জনমুক্তি মোর্চা আর অ্যালিয়েট ইন্ডিয়া অ্যালিয়ান্স, ঠিক আছে।
টোটাল 56টা পার্টি। এবং এর আবার সংখ্যা দিয়ে আবার কোশ্চেন এসেছিলো, সেটা আমরা পরের কোনো একটা শিফটে দেখবো। এটার অ্যান্সার করেছে 42%, রং করেছে 27%। ঠিক আছে, এসেছিলো কবে? 23 তারিখের ফার্স্ট শিফটে এসেছিলো। তার যাই হোক, তারপরে চলে আসছে এপ্রিল 2025, ইন্ডিয়া লঞ্চ স্ট্র্যাটেজিক ইনিশিয়েটিভ টু বুস্ট দ্য ডিফেন্স এক্সপোর্টস, অফারিং লো কস্ট লোন টু কান্ট্রি ট্র্যাডিশনালি রিলায়েন্ট অন রাশিয়ান আর্মস, হুইচ ইন্ডিয়ান ইনস্টিটিউশন প্রাইমারি রেসপন্সিবল ফর ফেসিলিটিং দিস লোনস। 2025 সালে ভারতীয় সংস্থা রাশিয়া থেকে অস্ত্র চুক্তি কম হারে লোন ব্যবস্থা করলো। সেক্ষেত্রে এক্সিম ব্যাংক, যাকে বলে ইম্পোর্ট এক্সপোর্ট ব্যাংক, 1992-তে সম্ভবত প্রতিষ্ঠা হয়েছিল। এক্সিম ব্যাংক 1992 সম্ভবত এক্সিম ব্যাংকের টাইম পিরিয়ডটা ছিল, সেবি যেমন 1992, এক্সিম ব্যাংক সম্ভবত এস্টাবলিশ হয়েছিল 1982-তে, 1992 না 1982-তে হয়েছিল এক্সিম ব্যাংক এস্টাবলিশ হয়েছিল। দিয়ে আসতেই পারে, আমদানি রপ্তানির উপরে এরা কাজ করে থাকে। এটা অ্যাকচুয়ালি রাইট করেছে 41%, রং 29%, আর 13 তারিখে লাস্ট শিফটে কোশ্চেন। তারপরে বলা হচ্ছে যে 60টা, হু অ্যামং দ্য ফলোয়িং হ্যাজ বিন অ্যাপয়েন্টেড অ্যাজ দ্য প্রাইভেট সেক্রেটারি টু দ্য প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদি ইন দ্য মার্চ 2025। তো মার্চ 2025 প্রাইভেট সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন কে? যে ঠিক নিধি তিওয়ারি। আর প্রিন্সিপাল সেক্রেটারি হিসেবে নিযুক্ত হয়েছেন এক্স আরবিআই গভর্নর শক্তিকান্ত দাস। শক্তিকান্ত দাস। এটা অ্যাকচুয়ালি 41% রং করেছে, এই রাইট করেছে, রং করে 38% রং রাইট করেছে, রং করেছে 41 রাইট, 38 রং। 11 তারিখের লাস্ট শিফট মানে সেকেন্ড শিফটে এসেছিলো। যাই হোক, তারপরে চলে আসছে 61টা, হু অ্যামং দ্য ফলোয়িং হোস্টেড 2024 ব্রিক্স সামিট, ওই যে বললাম রাশিয়ার কাজানে হয়েছিল। আর তারপরটা তো ব্রাজিলে হচ্ছে। তো রং 40 করেছে, রাইট করেছে 41%। তারপরে হুইচ ইন্টারন্যাশনাল ইভেন্ট ফোকাস ক্লাইমেট চেঞ্জ ওয়াজ হেল্ড ইন বাকু, আজারবাইজান 2024 নভেম্বরে, COP29। তো কোঅপারেশন এই ক্লাইমেটের উপর COP29 হয়েছে সম্মেলন। কোথায় হয়েছিল? বাকুতে হয়েছে। এবং এর পরবর্তী সম্ভবত COP30 অনুষ্ঠান যদি বলে কোথায় অনুষ্ঠিত হতে চলেছে, সেক্ষেত্রে COP30 মনে হয় অনুষ্ঠিত হবে ব্রাজিলে, সম্ভবত হবে। যদি বলে COP30 কোথায় হবে, ব্রাজিলে হবে। এটা দিয়ে কোশ্চেন আসতে পারে, কারণ যেহেতু COP29 হয়ে গিয়েছে। আর COP28 হয়েছিল যতক্ষণ প্যারিসে হয়েছিল। ক্লাইমেট চেঞ্জের উপর কনফারেন্স হয়ে থাকে। এটা অ্যাকচুয়ালি কন্ডাক্ট করে থাকে কি? UNFCCC, ইউনাইটেড নেশনের যে ক্লাইমেট চেঞ্জ কনফারেন্সের যে হয়, তারাই এটা করে থাকে। COP30 হবে ব্রাজিলে। 40% রাইট করেছে, রং করেছে তোমার 33%, এসেছিল 18 তারিখে লাস্ট শিফটে। তারপরে বলা হচ্ছে 63, হুইচ অফ দ্য হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ দ্য ইন্ডিয়া ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্স 2025। ওই যে বলছিলাম জার্মান ওয়াইজ দ্বারা নির্মাণ এ করে থাকে, ক্লাইমেট চেঞ্জে পারফরমেন্স ইন্ডেক্স বার করে থাকে। ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক হচ্ছে 10, আর টপ করছে কি? ওই ডেনমার্ক 4th, ডেনমার্ক 4th থেকে শুরু করছে। তারপর চলে আসছে না, ক্লাইমেট চেঞ্জের ডেনমার্ক সম্ভবত ক্লাইমেট চেঞ্জ পারফরমেন্স ইন্ডেক্সে ডেনমার্ক 4th থেকে শুরু করছে। হুইচ ইন কান্ট্রি ডিড দ্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভিজিট দ্য মার্চ 2025 অ্যাটেন্ড 57 ন্যাশনাল সেলিব্রেশন। ওই যে তখন বললাম যে ঠিক মরিশাস, একই কোশ্চেন যে ঠিক রিপিট হয়েছে। এটা এসেছিলো 13 তারিখে ফার্স্ট শিফটে এসেছিলো। এটা যতক্ষণ হয়েছে 40% রাইট করেছে, রং করেছে 29%। এবং লাস্ট কোশ্চেন সম্ভবত 65। এটা আমরা 30টা কোশ্চেন কমপ্লিট করবো এটার মাধ্যমে। তো হোয়াট ইজ দ্য ইন্ডিয়ার র্যাঙ্ক ইন দ্য ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল করাপশন পারসেপশন ইন্ডেক্স। তো করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত? তো অ্যাকচুয়ালি এই করাপশন পারসেপশন ইন্ডেক্সে ভারতের র্যাঙ্ক কত?
সেক্ষেত্রে ওই ডেনমার্ক যথাক্রমে যে করছে, টপ করছে, এখানেও ডেনমার্ক টপ করছে। এখানে ভারতের র্যাঙ্ক হচ্ছে 96 করাপশন পারসেপশন। তার মানে এই আমাদের মোটামুটি জেনে রাখতে হবে, এই ইন্ডেক্সগুলো কিন্তু জানতে হবে, ঠিক আছে। টপ করছে কি ডেনমার্ক। যাই হোক, এটা 39% রং হয়েছে, এই রাইট করেছে, 31% রং করেছে। এসেছিল 13 তারিখের সেকেন্ড শিফটে, এই থার্ড শিফটে এসেছিল। এর মাধ্যমে আমরা মোটামুটি এখানে 30টা কমপ্লিট করলাম কোশ্চেন। আগের দিন আমরা ফার্স্ট ভিডিওতে 25টা মতো ভিডিও কমপ্লিট করেছিলাম কোশ্চেন, এটা আমরা 30টা, টোটাল 55টা হয়ে গেল। যদি 235 থাকে তাহলে আর আমাদের 55টা কোশ্চেন হয়ে গেল, আর 180 বাকি আছে। 180 আমরা চেষ্টা করব এরকম 30টা করে, বা 40 বা যে ঠিক 30টা-35টা করে 3-4 দিনের মধ্যে কমপ্লিট করে দেওয়া। এবং আমি চেষ্টা করছি যতটা তাড়াতাড়ি সম্ভব এটা কমপ্লিট করে কম্পিউটারের ক্লাসটা কন্টিনিউ করা। তোমরা চেষ্টা করো এটা যদি 1.5x স্পিড অথবা 2x স্পিডের মাধ্যমে ভিডিওটা দেখে কমপ্লিট করার। এটা তো জাস্ট ইনপুট নেওয়া এবং মাল্টিপল টাইম যদি তোমরা রিপিট করতে পারো। আমরা চেষ্টা করছি অল্প অল্প করে অ্যাপয়েন্টমেন্টগুলোকে কানের মধ্যে ঢোকানো, তাতে তোমাদের ডেলি বেসিসে পড়াটা থাকবে এবং কন্টিনিউ এই যে এক্সট্রা নোটসগুলোও চলবে, তাতে অনেক কিছু আপডেট থাকবে কারেন্ট অ্যাফেয়ার্সের সাথে। এবং মান্থলি কম্পাইলেশন বাড়িতে যদি অ্যাভেলেবেল থাকে তোমরা পড়তে পারো, যার কাছে যেমন আছে, বাংলা থাক ইংলিশ থাক যে ভার্সানই থাক, পড়তে থাকো। চেষ্টা করো জানুয়ারি টু, যেহেতু আমাদের এর পরীক্ষা আগস্টে হতে চলেছে, জানুয়ারি টু জুন একটাও কিছু বাদ দিও না, ঠটস্থ করো, পড়ে যাও, কন্টিনিউ পড়তে থাকো। আমি চেষ্টা করবো টপিক ওয়াইজ যদি সময় পাই, টপিক ওয়াইজ কিছু ভিডিও, যেমন ওই ইন্ডেক্স থেকে শুরু করে র্যাঙ্কিংয়ের ব্যাপার সাবমিটগুলো, অ্যাপয়েন্টমেন্ট এইগুলো চেষ্টা করবো, যেগুলো ইম্পর্টেন্টগুলোর ভিডিও, বা সেটা পরের চিন্তা। পড়তে থাকো, দেখা হচ্ছে পরের ভিডিওতে। এই টেলিগ্রামের এই ভিডিওর যাবতীয় যা আমার টেলিগ্রামে দেওয়া থাকবে ডিটেলস। তো আশা করি ভিডিও তোমাদের ভালো লেগেছে। যদি ভিডিও ভালো লেগে থাকে ভিডিওটাকে লাইক করো, শেয়ার করো বন্ধুদের মধ্যে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরের ভিডিওতে। আপাতত এই পর্যন্ত, থ্যাংক ইউ।